আপনি আপনার ওয়াইফের সাথে হয়তো আপনার যৌন জীবনে আপনি খুব একটা আকর্ষণ বোধ করছেন না, এবং আপনি যখন আকর্ষণ বোধ করছেন না, আপনার আকর্ষণ যখন থাকছে না, তখন আপনি আপনার ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যাচ্ছেন। বাড়ি ফিরে নেটফ্লিক্স দেখছেন, মুভি দেখছেন, আপনি বাড়ি ফিরে গেমস খেলছেন, আপনি বাড়ি ফিরে আপনার অফিসের কাজ করছেন, এবং আপনি এক্সপেক্ট করছেন যে আপনার ওয়াইফ আপনার কাছে আসবেন, নিজেই তিনি এসে আগ্রহ বোধ করবেন, আগ্রহ দেখাবেন, আপনার কাছে আসবেন, এবং আপনাকে তিনি আপনার শরীরের ভেতর যেন আলোড়ন সৃষ্টি হয় সেটা চেষ্টা করবেন। আপনার ওয়াইফ আপনার কাছ থেকেও কিছু এক্সপেক্ট করে। আপনার ওয়াইফকে আপনি যদি সময় না দেন, ইটস অল রেসিপ্রোকাল। আপনি যদি আপনার ওয়াইফকে সময় না দেন, মনোযোগ না দেন, তাহলে তিনিও কিন্তু আপনার প্রতি রেসিপ্রোকেট করবে না। এটা খুবই স্বাভাবিক। আপনি যখন দিনের পর দিন ডিভাইস নিয়ে আসক্ত থাকবেন এবং তাকে আস্তে আস্তে ইগনোর করা শুরু করবেন, আপনার ওয়াইফ একটা সময় আপনাকে ইগনোর করতে শিখে যাবে। এটা রিলেশনের একটা খুব সাধারণ বিষয়। আপনি যখন কথা না বলে তার খুব মনোযোগ দিয়ে টিভি দেখছেন, তিনিও আস্তে আস্তে টিভি দেখতে শিখে যাবেন, তিনিও তার সিরিয়াল দেখা শিখে যাবেন, তিনিও কিন্তু মোবাইল ফোনে ফেসবুকে রিল দেখা শিখে যাবেন, ইনস্টাগ্রামে রিল দেখা শিখে যাবেন। একসময় তিনি তার ফ্রেন্ডের সাথে কানেক্টেড হওয়া শুরু করবেন এবং আপনাকে ইগনোর করতে শিখে যাবেন। আপনি সামনে থাকবেন ঠিকই, কিন্তু আপনি তার জগতে নেই। খুব স্বাভাবিকভাবে ওই সময় আর রিলেশনশিপটাকে রিভাইভ করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তখন যেটা হয়, দুজনের মধ্যে খালি দূরত্বই বাড়তে থাকে, দূরত্ব আর কখনো কমে না। দূরত্বগুলো আমরা আসলে কিভাবে কমাতে পারি? আমাদের ডিভাইসের প্রতি আসক্তি এবং আমাদের কাজের প্রতি আসক্তির নামে যে অ্যাভয়েডিং টেন্ডেন্সি, সেটা কমাতে হবে। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের রিলেশনশিপ একটা রিদমিক রিলেশনশিপ। এই রিলেশনশিপের জন্য দুই পক্ষকেই কিছু রেসপেক্ট, কিছু রেসপন্সিবিলিটি এবং কিছু এফেকশন থাকতে হয়, যার মাধ্যমে এই সম্পর্কটা টিকে থাকে। এই সম্পর্কটা সোসাইটির জন্য যেমন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, দুটো মানুষের জন্য একসাথে থাকতে হলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা মেয়ে বিয়ে হওয়ার 10 বছর বা 12 বছর পর বা 18-19 বছর পরেও ডিভোর্স চাইতে পারেন, এবং তার ডিভোর্স চাওয়ার একটা বড় কারণ হয়ে যায় তিনি যখন দিনের পর দিন ইগনোরড হতে থাকেন। মেয়েদের জীবনে অনেক ধরনের ফেজ মেয়েরা পার করে, যেটা ছেলেরা অনেক সময় কখনোই ফেস করে না। ছেলেদের পক্ষে এই হরমোনাল ইমব্যালেন্সগুলো কখনোই ফেস করতে হয় না। ছেলেদের এবং মেয়েদের শরীরের যে পার্থক্য, ছেলেদের টেস্টোস্টেরন লেভেলের ইমব্যালেন্সের পার্থক্য, কিন্তু মেয়েদের কিন্তু প্রতি মাসে তার শরীরের নানান রকম বদল আসে। একজন মেয়ে প্রতি মাসে পিরিয়ডের সম্মুখীন হয়, একজন মেয়ে প্রতি মাসে পিরিয়ডে বিভিন্ন রকম ফেজ পার করে। প্রথমে তার ক্র্যাম্পিং হয়, তার যখন পিরিয়ড হবে হবে ভাব, সেই সময় ভীষণ রকমের ক্র্যাম্পিং হয়। এরপরে মেয়েটা যখন পিরিয়ড শুরু হয় তখন ব্লিডিং, পেটে ব্যথা, তার অস্বস্তি, তার মাথা ব্যথা, তার শরীর ব্যথা, মেজাজ খারাপ, ভীষণ রকমের খারাপ লাগা কাজ করে। এই ফেজগুলো কিন্তু কখনোই কোনো ছেলেকে পার করতে হয় না। পিরিয়ড যখন শেষ হয়ে যায় তখন মেয়েদের মধ্যে খুব ফুরফুরা একটা ভাব থাকে, তারা তখন কাজ করতে পারে, তাদের মন মেজাজ খুব ভালো থাকে। এরপরে আবার যখন তাদের ওভুলেশন টাইম চলে আসে তখন তাদের কিন্তু ভীষণ রকম একটা ক্রেভিং হয়। তো তখন তারা প্রেম একটা ভাব, তারা চায় অ্যাটেনশন, তারা চায় তার হাজবেন্ড তাকে খুব কেয়ার করুক এবং তাকে সবাই প্যাম্পার করুক। এরপরে আবার যখন তার মেনস্ট্রুয়েশন টাইম চলে আসে তখনও কিন্তু সেই মেয়েটার আবার মেজাজ খারাপ হতে শুরু করে, তখন তার সব বিরক্ত লাগতে শুরু করে এবং একটা সময় মনে হয় পৃথিবীতে আসলে কেউ নেই। মেয়েদের এই যে চেঞ্জগুলো হয়, হরমোনাল ইমব্যালেন্স যেগুলো হয়, এগুলোর জন্য কিন্তু মেয়েরা নিজেরা মানসিকভাবে দায়ী নয়। এটা তাদের শারীরিক এক বদল, এটা একটা হরমোনাল চেঞ্জ, এবং এই চেঞ্জটাকে মেনে নিয়ে একটা মেয়ের সাথে সম্পর্ক রাখতে হবে। ও কেন আমার সাথে ঝগড়া করলো, ও কেন আমাকে বোঝে না, এই কথাটা না বলে একটু একটা মেয়েকে বোঝার চেষ্টা করুন, মেয়েদের হরমোনাল চেঞ্জটাকে একটু ফিল করার চেষ্টা করুন। এবার আসুন, মেয়েটার মেনস্ট্রুয়েশন সাইকেলটা চলে যাবার পরে বা থাকার সাথে সাথে মেয়েটা যখন প্রেগনেন্ট হয় তখন তার জীবনে আর এক রকমের একটা চেঞ্জ আসে। প্রেগনেন্সির অবস্থায় মেয়েরা আরো বেশি কেয়ার চায়, এবং আফটার প্রেগনেন্সি বাচ্চাকে দুধ খাওয়াতে হয়, বাচ্চাকে বড় করতে হয়, তখন তার নির্ঘুম রাত কাটে, অনেক স্ট্রেস যায়, এবং ব্রেস্ট মিল্ক প্রডিউস করার জন্য আমাদের শরীরে প্রচুর পরিমাণে ক্যালোরি খরচ হয়, যার কারণে একটা মেয়ে তখন খুব স্ট্রেসড অবস্থায় থাকে। মেয়েরা চায় একটু কেয়ারিং, মেয়েরা চায় অন্য সবার একটু অ্যাটেনশন, একটু ভালোবাসা, একটু স্পেশাল কেয়ার, ভালো খাওয়া দাওয়া। ঠিক সেই সময় তাকে যদি অন্য কিছু সাফার করতে হয়, ইগনোরেন্স, সে টের পায় যে সে ধীরে ধীরে তার হাজব্যান্ডের কাছ থেকে ইগনোরড হচ্ছে, তাদের মধ্যে দূরত্ব বাড়ছে। এই দূরত্বটা তখন আর কখনোই মেটে না। এটা একটা পোস্টপার্টাম ডিপ্রেশন বা ব্লু পিরিয়ডের মধ্যে চলে যায়। এই পোস্টপার্টাম পিরিয়ডের মধ্যে কিন্তু হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে ভালো একটা গ্যাপ চলে আসে, কারণ তখন মেয়েটা অনেক কিছু আর ব্যালেন্স করতে পারে না।
ছেলেটাও তার মতো করে একটা জগৎ খুঁজে নেয়, ফলে দুজনের মধ্যে একটা গ্যাপ চলে আসে। এই সময়টা যেতে যেতে আবার কয়েক বছর পরে একটা মেয়ে পেরিমেনোপজাল টাইমে আসে বা মেনোপজাল টাইমে আসে, তখন মেয়েদের আরেকটা ফেজ তৈরি হয়। তখন শরীরে প্রচন্ড জ্বালা পোড়া, মেজাজ খিটখিটা, অলরেডি লাইফ তো ঘেটে গেছে, এই লাইফে তো খুব একটা সবকিছু ভালো লাগছে না, খুব বিরক্ত লাগছে, শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া বা লাইফে অনেক ঝামেলা ক্যারি করতে হয়েছে, বাবা মার ফ্যামিলিতে বা ভাই বোনের ফ্যামিলি থেকে অনেক কিছু ক্যারি করতে হয়েছে, আবার হাজব্যান্ডের সাথেও ভালো একটা রিলেশন নাই। এগুলো করতে করতে না একটা সময় একটা মেয়ে একেবারে মানসিক এবং শারীরিকভাবে ঘেটে যায়। তার ভেতরে ছোটবেলার সেই সৌন্দর্য, সেই ক্রিয়েটিভিটি, সেই ভালো লাগা ভালোবাসা কিছুই আর থাকে না। তখন আস্তে আস্তে সবকিছু মরে যায়। আর সেই মরে যাওয়া থেকেই একটা মেয়ের প্রতি তখন আকর্ষণ কমে যায়, ছেলেদের আকর্ষণ তখন আস্তে আস্তে কমে যায়, ভালো লাগে না আর, মেয়েটাকেও ভালো লাগে না, আবার ছেলেটাকেও হয়তো বা মেয়েটার আর ভালো লাগে না। সম্পর্কটা তখন হয়ে যায় মূলত বাচ্চাকে টেক কেয়ার করা। এবার আসি যে এই টেক কেয়ারিং থেকে আসলে সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়ায়। কিন্তু হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের রিলেশন তো এমন একটা সম্পর্ক, যে সম্পর্কটাকে টিকে রাখার জন্য একটা সমাজ আমাদেরকে আটকে রাখে। এই সমাজে আমাদের সন্তান, আমাদের পরিবার সবাই চায় যে একটা সম্পর্ক খুব স্থায়ী এবং সুন্দরভাবে টিকে থাকুক। কিন্তু এই সম্পর্কটা যখন এরকম ভাবে টিকে না, তখন কিন্তু পারস্পরিক যে বোঝাপড়া যখন থাকে না, তখন কষ্টের বোঝাটা এত পরিমাণে বাড়ে যে এই কষ্টটা আর কারোর সাথে শেয়ার করতে ইচ্ছা করে না। তখন ধীরে ধীরে সবকিছু অনেক খারাপ লাগা, অনেক কিছু তৈরি হয়, এগুলো কাউকে বলা যায় না। এবং হ্যাঁ, একটা ব্যাপার, এই যে এতগুলো চেঞ্জের কথা বললাম, এই সব কিছুরই কিন্তু বর্তমানে এখন ট্রিটমেন্ট রয়েছে। সো আপনি যদি একটু কষ্ট করে, ইন্টিমেট হেলথ নিয়ে কাজ করছি, সেই সব ক্লিনিকে এসে আপনারা যদি আপনাদের সমস্যাগুলো নিয়ে একটু আলাপ করে যান, তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান আপনি পেয়ে যেতে পারেন। হয়তো বা আপনার এই সিম্পল চেঞ্জগুলো বা আপনার লাইফে যে চেঞ্জগুলো এসেছে বা চেঞ্জগুলো হচ্ছে, সেগুলোর জন্য আপনার খুব ভালো একটা কাউন্সিলিং দরকার। মেবি ইউ ডোন্ট নিড এনি মেডিসিন, আপনার হয়তো একটা ভালো ফুড সাপ্লিমেন্ট দরকার, একটা ছোট্ট কিছু টেক কেয়ার করা দরকার, একটা ভিটামিনস দরকার, অথবা আপনার একটা ভালো ডায়েট চার্ট দরকার, যেটার মাধ্যমে আপনি আপনার শরীরকে সুন্দর রাখতে পারেন, সুস্থ রাখতে পারেন। সো আমরা যারা ইন্টিমেট হেলথ নিয়ে কাজ করি, যেখানে স্পেশালাইজড ডক্টর রয়েছেন, ওয়ার্ল্ড ক্লাস এক্সপেরিয়েন্স ডক্টর রয়েছেন, যারা কিনা দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং নিয়ে বাংলাদেশে এসে প্রচুর মানুষকে অলরেডি সুস্থ করে তুলেছেন ইন্টিমেট হেলথের প্রবলেম থেকে, তাদের কাছে এসে আপনি যদি জাস্ট একটু আপনার প্রবলেমটা শেয়ার করেন, তাহলে হয়তো বা আমরা আপনাদের পাশে থাকতে পারবো এবং আপনাদের খুব কাছের কথা শুনতে পারবো। যে কাউকে না কাউকে আপনার সমস্যার কথা বলতে হবে, আর আপনি যত বেশি আপনার সমস্যার কথা বলতে পারবেন, আপনার নিজেকে অনেক বেশি হালকা মনে হবে এবং তখন আপনি অনেক ভালো ফিল করবেন। অনেক অনেক ভালো থাকুন। আমি আপনাদের ওয়েলনেস কাউন্সিলর নাইলা বাড়ি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ক্লিনিক 21 এর সাথেই থাকুন এবং ক্লিনিক 21 এর পেজের সাথেই থাকুন। Empathetic to your friends and family, those who have sexual problem or intimate health problem. It is not a problem. It can be curable, and it's a medical science, and we are having world-class treatment. We are having highest technology for medical science, and we have classified specialized doctors. So I believe it will change your life. You have to believe on that. We also can counsel you. If you get the counseling, maybe you can change your lifestyle as well, which will help you to grow up and be happy in your life. Take care. Bye.